আসসালামু আলাইকুম। মেডিবুস্টার বায়োলজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা মেডিস্কোরের পক্ষ থেকে তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য একটা সিরিজ নিয়ে আসছি, সেটা হচ্ছে বুস্টার সিরিজ। সো এখানে হচ্ছে আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি টপিক ওয়াইজ একদম বেসিক সহকারে হচ্ছে পড়াশোনা করব। তাহলে আসো আজকে আমাদের জুলজি বইয়ের প্রথম চ্যাপ্টারটা থেকে শুরু করা যাক। তো খেয়াল করো, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। তো প্রথম টপিকটা হচ্ছে কোনটা? প্রথম টপিক হচ্ছে তোমাদের জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তো জীববৈচিত্র্যের জনকের নামটা আমাদের জানতে হবে। জীববৈচিত্র্যের জনককে? জীববৈচিত্র্যের জনক হচ্ছে এডওয়ার্ড অসবর্ন উইলসন। ঠিক আছে, এডওয়ার্ড অসবর্ন উইলসন। তাহলে এই নামটা তোমাকে হচ্ছে জানতে হবে, জীববৈচিত্র্যের জনককে এডওয়ার্ড অসবর্ন উইলসন। আচ্ছা, তারপরে তুমি পড়বা জীববৈচিত্র্য সম্পর্কে। জীববৈচিত্র্য কয় প্রকার? সেটা হচ্ছে 3 প্রকার। ওকে, সো এই 3 প্রকার তুমি কিভাবে মনে রাখতে পারবা? আমি মনে রাখতাম এরকমভাবে, পাবজি দিয়ে মনে রাখতাম। তো পাবজি নামে একটা গেমস আছে, তো সেটা তোমরা অনেকে পছন্দ করো। দেখো, একটা হচ্ছে প্রজাতিগত, পতে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, বতে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। একটা হচ্ছে প্রজাতিগত, তারপর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, তারপরে হচ্ছে তোমার জিনগত বৈচিত্র্য। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে এই নামগুলো একটু জানা লাগবে যে আমরা কী কী পড়লাম। একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য। পরীক্ষায় আসবে নিচের কোনটা জীববৈচিত্র্যের প্রকার নয়। ঠিক আছে, এখন আসো খেয়াল করো, এখানে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, 9টা পর্বের নামটা সিরিয়ালি পড়তে হবে। কিভাবে? সেটা হচ্ছে তোমার কী কী আছে দেখো তো। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাইনোডার্মাটা, আর হচ্ছে কর্ডাটা। ঠিক আছে, তো এটা সিরিয়ালি পড়লে তোমরা সামনে কিছু হেল্প পাবা। তো সেটা কি, আমরা একটু সামনের দিকে চলে যাই। দেখো, নেক্সট টপিক হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি। এটা হচ্ছে কয়টা ভিত্তি আছে? 16টা। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে দেহের আকার। খেয়াল করো, দেহের আকারটা কি? ছোট হইতে পারে, বড় হইতে পারে। ছোট হলে আমরা তাকে কি বলি? আনুবীক্ষণিক, যেটা দেখতে অনুবীক্ষণ যন্ত্র লাগে। আর যেটা খালি চোখে দেখা যাবে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে বৃহত্তম। তো যাই হোক, আনুবীক্ষণিক যেটা, এটার উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে তোমার মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু। মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু। তো এই জীবাণুটার একটা হচ্ছে বৈজ্ঞানিক নাম আছে, তুমি চাইলে হচ্ছে পড়তে পারো। সেটা হচ্ছে তোমার, আমি লিখে দিচ্ছি, ট্রাইকোডিনা অ্যানাবাসি। ট্রাইকোডিনা অ্যানাবাসি। তো আলটিমেটলি তোমার হচ্ছে শুধুমাত্র মাছের ফুলকার জীবাণু নামটা পড়লেই হয়। এরপরে বৃহত্তম বলতে তোমাদের বইয়ের উদাহরণ দেওয়া আছে হচ্ছে গিনিপিগ। ঠিক আছে, গিনিপিগ। তো গিনিপিগের ক্ষেত্রে তোমার বৈজ্ঞানিক নামটা মাস্ট পড়তে হবে। গিনিপিগের বৈজ্ঞানিক নাম কি? গিনিপিগের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাভিয়া পোর্সেলাস। ক্যাভিয়া পোর্সেলাস। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত জানলাম। তারপরে আসলে আমরা সামনের দিকে চলে যাই, সংগঠন মাত্রা। আচ্ছা, তো সংগঠন মাত্রা আসলে 3 রকম 4 রকম হইতে পারে। কি কি? প্রথমে কোষ দিয়ে প্রাণী গঠিত হয়, অনেকগুলা কোষ মিলে টিস্যু তৈরি হয়। তারপরে অনেকগুলা টিস্যু মিলে তোমার হচ্ছে অঙ্গ তৈরি হয়, অনেকগুলো অঙ্গ মিলে তোমার হচ্ছে তন্ত্র তৈরি হয়। ঠিক আছে, তো খেয়াল করো যে কোষ, এখানে হচ্ছে 1 নাম্বার পর্ব 1 নাম্বারে, তারপরে 2 নাম্বার পর্ব টিস্যুতে, অঙ্গতে 3 নাম্বার, তন্ত্রতে 4 থেকে 9 পর্যন্ত। তো তুমি কিন্তু এখান থেকে ইজিলি পারবা। তো 1 নাম্বার পর্ব কোনটা বলো তো? 1 নাম্বার পর্ব কিন্তু আমরা বলছি, 1 নাম্বার পর্বর নাম কি? এই জন্য মুখস্থ করতে বলছিলাম, পরিফেরা। এরপরটার নাম কি? নিডারিয়া। তাহলে নিডারিয়া হচ্ছে তোমার টিস্যু পর্বের প্রাণী, নিডারিয়া। তারপরে কি তোমার হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস। আর এখানে হচ্ছে তোমার কি? নেমাটোডা থেকে কর্ডাটা পর্যন্ত, মানে 4 থেকে 9 নাম্বার পর্যন্ত টোটালটা, নেমাটোডা থেকে কর্ডাটা পর্যন্ত। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো ভাইয়া, তাহলে আমরা কোনটা কোনটা পড়লাম। এখানে আমরা পড়ছি হচ্ছে, দেখো, দেহের আকার পড়ছিলাম, আনুবীক্ষণিক হইতে পারে, বৃহত্তম হইতে পারে। তো আনুবীক্ষণিকের ক্ষেত্রে পড়ছি মাছের ফুলকার জীবাণু, আর বৃহত্তমর ক্ষেত্রে পড়ছি হচ্ছে গিনিপিগ। আবার এখানে দেখো আমরা পড়ছি হচ্ছে কি? কোষ, টিস্যু, তারপরে অঙ্গ, তারপরে তন্ত্র। তো এখান থেকে আমরা কি পাইছি? প্রথমে 1 নম্বরের জন্য পরিফেরা, 2 নম্বরের জন্য নিডারিয়া, 3 নম্বরের জন্য প্লাটিহেলমিনথিস, 4 নম্বরে একদম 4 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের পড়া এখানে শেষ। এরপরে সামনের দিকে চলে আসি। দেখো, এটা হচ্ছে আমরা পড়ব জীবন পদ্ধতি। ঠিক আছে, জীবন পদ্ধতি 4 রকমের হইতে পারে। তো কি কি জীবন পদ্ধতি আছে সেখান থেকে যদি একটু দেখো, মুক্তজীবী, পরজীবী, মিথজীবী, সহজীবী। ঠিক আছে, যারা মুক্তভাবে বসবাস করে, তোমার জানা লাগবে হচ্ছে উদাহরণ। তো উদাহরণ কি? মুক্তজীবীর উদাহরণ হচ্ছে তোমার কবুতর। কবুতরের ইংলিশ নাম কি? কলাম্বা
লিভিয়া, ইংলিশ তো না, আসলে বৈজ্ঞানিক নাম, ঠিক আছে, কলাম্বা লিভিয়া, এই নামটা তোমাদের হচ্ছে মনে রাখা লাগবে। এরপরে আসো পরজীবী। পরজীবী যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কৃমি হইতে পারে, আমরা যকৃৎ কৃমির নামটা বলতেছি, তোমাদের বইতে এটাই দেওয়া আছে। তো যকৃৎ কৃমির তোমার হচ্ছে বৈজ্ঞানিক নামটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি ফ্যাসিওলা হেপাটিকা, এটা মেডিকেলের ভর্তি পরীক্ষা একবার আসছে, ঠিক আছে। যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম কি? সো আশা করি এটা পারতে হবে। তারপরে আসো মিথজীবী। মিথজীবী হচ্ছে দুইজন দুজনের উপকার করবে, কেউ কারো ক্ষতি করবে না, ঠিক আছে। তো মিথজীবীকে আমরা বলি হচ্ছে সিম্বায়েন্ট, অবশ্যই ইংলিশ নামগুলো পড়বা। তো মিথজীবীর উদাহরণটা কি? মিথজীবীর উদাহরণটা তুমি পড়ছো, একটা হচ্ছে হাইড্রা, একটা হচ্ছে তোমার শৈবাল। হাইড্রা ও শৈবাল। এখন কোন হাইড্রা কোন শৈবাল এটা যদি একটু ক্লিয়ার করে বলতে চাই, হাইড্রা হচ্ছে তোমার ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। আর শৈবালটার নাম হচ্ছে তোমার জুক্লোরেলা, ঠিক আছে। তুমি জাস্ট হচ্ছে হাইড্রা শৈবালিক নামটা জানলেই হবে। আর সহজীবীর ক্ষেত্রে তোমার হচ্ছে পড়বা রিমোরা ও হাঙ্গর মাছ, রিমোরা ও হাঙ্গর মাছ। আসলে হাঙ্গর মাছের সাথে রিমোরা নামক মাছটা লেগে থাকে চোষক মাছ হিসাবে, ঠিক আছে। তো তুমি জাস্ট এইটুকু পর্যন্ত উদাহরণটা জানলেই তোমার পড়া শেষ। তাহলে এখান থেকে খেয়াল করো আমরা কী কী পড়লাম বলো তো। তাহলে আমরা মুক্তজীবীর উদাহরণ পড়ছি কি, কবুতর বা কলাম্বা লিভিয়া। পরজীবী বলছি যে কোনো কৃমি, যেমন যকৃৎ কৃমির উদাহরণ হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। আর মিথজীবীর মধ্যে আমরা কী পড়ছি, হাইড্রা আর শৈবাল, ঠিক আছে। আর সহজীবীর মধ্যে পড়লাম হচ্ছে রিমোরা আর হচ্ছে হাঙ্গর মাছ। ওকে, তাহলে আমাদের হচ্ছে জীবন পদ্ধতিটা পড়া শেষ। এরপরে সামনের দিকে চলে যাই। এরপরে আমরা পড়বো হচ্ছে ক্লিভেজ। আচ্ছা, তোমরা ক্লিভেজটা অনেকে বুঝো না, ক্লিভেজটা কি দেখো। জাইগোট তো বুঝো, জাইগোট কীভাবে তৈরি হয়? জাইগোট তো হচ্ছে তোমার টুয়াইসেন, তাই না? জাইগোট কীভাবে তৈরি হয়? পুংগ্যামিট স্ত্রীগ্যামিট মিলনের পরে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে জাইগোট। এই জাইগোট থেকে তোমার হচ্ছে পরিণত ভ্রূণ তৈরি হয়, ঠিক আছে, পরিণত ভ্রূণ তৈরি হয়। তার মানে জাইগোটটা অনেকবার বিভাজিত হয়, তারপর আস্তে আস্তে ভ্রূণ তৈরি হয়, ঠিক আছে, সেখান থেকে পরিণত প্রাণী তৈরি হয়। এই যে এখানে একটা বিভাজন হয়, জাইগোট থেকে ভ্রূণ তৈরি হওয়ার মধ্যে বিভাজনটা হয় হচ্ছে মাইটোসিস। মাইটোসিস বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে কোষগুলা বড় হতে থাকে, মানে তোমার হচ্ছে সংখ্যায় বাড়তে থাকে। এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে কি ক্লিভেজ, ঠিক আছে। এই প্রসেসটাকে আমরা কি বলি? এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ক্লিভেজ। জাইগোট থেকে পরিণত ভ্রূণ হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ক্লিভেজ। আচ্ছা, এখন দেখো ক্লিভেজগুলো কীরকম আছে। ক্লিভেজগুলোর উদাহরণের মধ্যে তোমার হচ্ছে 3 প্রকারের ক্লিভেজ আছে। ক্লিভেজ কি? অরিও ক্লিভেজ, নামের সাথে মিলে তুমি হচ্ছে পড়বা অরিওতে হচ্ছে আর্থ্রোপোডা, অরিওতে হচ্ছে আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, এটার উদাহরণ পড়বা হচ্ছে করডাটা, ঠিক আছে। আর সর্পিল ক্লিভেজ, এখানে পড়বা হচ্ছে তোমার অ্যানিলিডা ও মলাস্কা, অ্যানিলিডা ও মলাস্কা। তাহলে এই উদাহরণগুলো তোমার হচ্ছে ভর্তি পরীক্ষায় আসবে, বুঝছো। এখানে কি বলছি, অরিওর মধ্যে কি আর্থ্রোপোডা, দ্বিপার্শ্বীয়ের মধ্যে হচ্ছে করডা, সর্পিলের মধ্যে হচ্ছে তোমার অ্যানিলিডা আর হচ্ছে মলাস্কা, ঠিক আছে। এখন খেয়াল করো, এখানে আমি একটা ডিমের মতো অংশ আঁকছি, তাই না? তো ডিমের এক প্রান্তে হচ্ছে কুসুম থাকে, তো যেই প্রান্তে কুসুম থাকে তাকে আমরা কি বলি? আর যেই প্রান্তে কুসুম থাকে না তাকে আমরা কি বলি? এটা একটু জানতে হয়। ডিমের যেই প্রান্তে কুসুম থাকে তাকে আমরা বলেছি ভেজিটাল পোল। যেই প্রান্তে কুসুম থাকে সেই প্রান্তকে আমরা বলি হচ্ছে ভেজিটাল পোল। যেই প্রান্তে কুসুম থাকে না সেই প্রান্তটাকে আমরা বলি হচ্ছে অ্যানিমেল পোল, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে ভেজিটাল পোল, একটা হচ্ছে অ্যানিমেল পোল। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আসো আমরা চলে যাই হচ্ছে ভ্রূণের বিকাশ। আচ্ছা, ভ্রূণের বিকাশের ক্ষেত্রে পড়তে গেলে ভ্রূণ যখন থাকে ভ্রূণের মধ্যে একটা ছিদ্র থাকে, বুঝছো, সেই ছিদ্রটার নাম হচ্ছে ব্লাস্টোপোর। আচ্ছা, এই ব্লাস্টোপোরটা পরবর্তীতে দুইটা জিনিসে কনভার্ট হইতে পারে। তো ব্লাস্টোপোরটা যদি তোমার হচ্ছে মুখছিদ্রে কনভার্ট হয় তাহলে সেটার নাম হবে প্রোটোস্টোমিয়া। ব্লাস্টোপোরটা যদি মুখছিদ্রে কনভার্ট হয় অথবা আর কিসে কনভার্ট হইতে পারে, তোমার হচ্ছে পায়ুছিদ্রে কনভার্ট হইতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে মুখছিদ্রে কনভার্ট হইতে পারে, একটা হচ্ছে পায়ুছিদ্রে কনভার্ট হইতে পারে। দেখো, তো ব্লাস্টোপোরটা মুখছিদ্রে কনভার্ট হলে সেটার নাম হবে হচ্ছে প্রোটোস্টোমিয়া, ঠিক আছে। আর এই ব্লাস্টোপোরটা যদি পায়ুছিদ্রে কনভার্ট হয় সেটার নাম হবে ডিউটেরোস্টোমিয়া, সেটার নাম হবে ডিউটেরোস্টোমিয়া। এখন কথা হচ্ছে তোমার এগুলো থেকে জানতে হবে কি, তুমি তো এটা জানছো, আর তুমি জানবা হচ্ছে উদাহরণগুলো। দেখো, তো প্রোটোস্টোমিয়া আর হচ্ছে ডিউটেরোস্টোমিয়া। প্রোটোস্টোমিয়ার মধ্যে কী কী আছে? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, ঠিক আছে, তিনটা। কী কী আছে আমি লিখে দিচ্ছি এখানে। তোমার হচ্ছে অ্যানিলিডা, তারপরে হচ্ছে আর্থ্রোপোডা, আর হচ্ছে
মোলাস্কা। তাহলে এই তিনটা বাদে বাকি যেগুলো আছে সবগুলো তোমার হচ্ছে কোথায় চলে আসবে, ডিউটেরোস্টোমে। তারপরেও লেখা আছে এখানে কোনটা, একাইনোডার্মাটা আর হচ্ছে করডাটা, একাইনোডার্মাটা ও করডাটা, ঠিক আছে। তাহলে এখান থেকে খেয়াল করো যে অ্যানেলিডা, মলাস্কা, আর্থ্রোপোডা, তার মানে কি 5, 6, 7 এটা হচ্ছে কোনটার মধ্যে পড়ছে, এটা পড়ছে প্রোটোস্টোমিয়ার মধ্যে। দেখছো এই যে এইটা 5, 6, 7 নাম্বার পর্ব হচ্ছে কার মধ্যে, প্রোটোস্টোমিয়ার মধ্যে। আর এখানে দেখো 8 আর 9 নাম্বার পর্ব করছে কার মধ্যে, ডিউটেরাস্টোমিয়ার মধ্যে। এই জন্য বলছিলাম পর্বগুলো সিরিয়ালি মনে রাখবা, তাহলে তোমরা কিছু হেল্প পাবা। তাহলে দেখো কী কী পড়লাম, ব্লাস্টোপোডটা মুখছিদ্রে কনভার্ট হতে পারে, পায়োছিদ্রে কনভার্ট হতে পারে। যদি মুখছিদ্রে কনভার্ট হয় তাহলে সেটা কি হয়, প্রোটোস্টোমিয়া। পায়োছিদ্রে কনভার্ট হলে সেটার নাম হয় ডিউটেরাস্টোমিয়া, ঠিক আছে। তো প্রোটোস্টোমিয়ার উদাহরণগুলো আমরা বলছি, এটা হচ্ছে তোমার অ্যানেলিডা হতে পারে, আর্থ্রোপোডা হতে পারে, মলাস্কা হতে পারে। আর এখান থেকে আমরা বলছি কি ডিউটেরাস্টোমিয়ার মধ্যে একানোডার্মাটা, কটাটা, ঠিক আছে। তা আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। এরপরে আসো আমরা পড়বো হচ্ছে ভ্রূণ স্তর। আচ্ছা, ভ্রূণ স্তর মানে একের মধ্যে একদম যে প্রথম প্রাণী সেটার মধ্যে ভ্রূণ থাকে না বললেই চলে, মানে ভ্রূণ স্তর কোনো নাই। এরপরে তোমার 2টা ভ্রূণ স্তর থাকে, এরপরে তোমার 3টা ভ্রূণ স্তর থাকে। কীভাবে মনে রাখবা, দেখো 1 নাম্বারটায় হচ্ছে 1 নাম্বার পর্ব। 1 নাম্বার পর্বটা কি, সেটা হচ্ছে পরিফেরা। তাহলে পরিফেরার মধ্যে কোনো ভ্রূণীয় স্তর নাই, ওকে। আচ্ছা, 2 নাম্বারটার মধ্যে 2 নাম্বারে কি বলো তো, নিডারিয়া। তাহলে নিডারিয়ার মধ্যে কিন্তু তোমার কি আছে বলো, নিডারিয়ার মধ্যে তোমার হচ্ছে 2টা ভ্রূণস্তর আছে। তাহলে 2টা ভ্রূণস্তর কী কী, 2টা ভ্রূণস্তর তোমার হচ্ছে বাইরের যে লেয়ার সেটাকে আমরা বলি হচ্ছে একটোডার্ম, আর ভিতরের যে লেয়ার সেটাকে আমরা বলি হচ্ছে এন্ডোডার্ম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার 2টা লেয়ার থাকে। আর এরপরে আসো তোমার ত্রিস্তরী হচ্ছে তোমার একদম 3 থেকে লাস্ট 9 পর্যন্ত। তো 3 থেকে 9 পর্যন্ত মানে কি, তোমার হচ্ছে প্লাটি হেলমিনথিস থেকে শুরু করে, প্লাটি হেলমিনথিস থেকে শুরু করে একদম হচ্ছে কর্ডাটা পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে দেখছো গ্রুপগুলোর সংখ্যা মুখস্থ করে আমাদের কত লাভ হয়েছে, আমরা সিরিয়ালে মনে রাখতে পারতেছি। তাহলে এখানে কিন্তু তোমার 3টা আছে। এখানে কী কী আছে বলো, এখানে আছে তোমার হচ্ছে প্রথমে একটোডার্ম, যেটা সবার বাইরের লেয়ার। মাঝখানে থাকে হচ্ছে তোমার মেসোডার্ম, ঠিক আছে। তারপরে থাকে হচ্ছে ভিতরে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে এন্ডোডার্ম, ওকে। তাহলে গেল, তাহলে আমরা এখান থেকে কী কী পড়লাম, আমরা এখান থেকে পড়লাম হচ্ছে তোমার একদম অভ্রূণস্তরী কোনটা, সেটা হচ্ছে পরিফেরা। তারপর 2টা থাকলে হচ্ছে নিডারিয়া, 3টা থাকলে হচ্ছে তোমার একদম 3 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, প্লাটি হেলমিনথিস থেকে শুরু করে একদম কর্ডাটা পর্যন্ত। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসলে আমরা পড়বো হচ্ছে প্রতিসাম্যতা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক মেডিকেলের জন্য। তোমার গলীয় প্রতিসাম্যতা, জাস্ট তোমাদের উদাহরণগুলো লাগবে। তো আমি যদি বলি গলীয় প্রতিসাম্যতা মনে রাখবা কীভাবে, আমি মনে রাখতাম হচ্ছে তোমার HRV, আমি এটা দিয়ে মনে রাখতাম, ঠিক আছে, HRV। তো এইচ থেকে এইচ হচ্ছে তোমার হেলিওজোয়া, আমি লিখে দিচ্ছি দেখো, একটা হচ্ছে হেলিওজোয়া, তারপরে হচ্ছে তোমার রেডিওলারিয়া, আর হচ্ছে তোমার ভোলভক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে মনে রাখা লাগবে মাস্ট, হেলিওজোয়া, রেডিওলারিয়া, ভোলভক্স, এগুলো কিসের মধ্যে পড়ছে, এগুলো হচ্ছে গলীয়র মধ্যে পড়ছে, ঠিক আছে। অরিয়র প্রতিসাম্য কোনটা, অরিয়র প্রতিসাম্য আছে 3টা, সেটা হচ্ছে কি হাইড্রা, সিয়ানিমন, আর হচ্ছে তোমার জেলিফিশ। হাইড্রা, জেলিফিশ, আর হচ্ছে সি অ্যানিমন। এখন এই 3টার তোমার হচ্ছে ইংলিশ টার্মটা একটু জানতে হয়। কী কী আমি যদি তোমাকে একটু বলি, হাইড্রা তো বলার কিছু নাই। তোমার জেলিফিশ হচ্ছে কোনটা, জেলিফিশ হচ্ছে তোমার অরেলিয়া, জেলিফিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরেলিয়া অরিটা। আর সি অ্যানিমন হচ্ছে তোমার মেট্রাইডিয়াম, জাস্ট এটুকু জানলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা এখান থেকে কী পড়লাম, যে তোমার হচ্ছে হাইড্রা, তারপর হচ্ছে জেলিফিশ, তারপর হচ্ছে সিয়ানিমন, এগুলো কিসের মধ্যে পড়ছে, এগুলো পড়ছে তোমার হচ্ছে অরিওর মধ্যে, ঠিক আছে। এটা পড়ছে অরিওর মধ্যে। এরপরে আসো আমরা পড়বো হচ্ছে দ্বি অরিও। তো দ্বি অরিওর মধ্যে জাস্ট 2টা নর্মাল নাম, একটা হচ্ছে তোমার টিনোফোরা, একটা হচ্ছে সিওলোপ্লানা, ঠিক আছে। একটা হচ্ছে টিনোফোরা আর একটা হচ্ছে তোমার সিওলোপ্লানা, ঠিক আছে। আমি মনে রাখতাম সি, ঠিক আছে, 2টাই সি দিয়ে শুরু, সিওলোপ্লানা। তাহলে টিনোফোরা আর হচ্ছে সিওলোপ্লানা। তাহলে আশা করি এটা তোমাদের মনে থাকবে, টিনোফোরা আর সিওলোপ্লানা, এটা কার মধ্যে পড়ছে, দ্বি অরিওর মধ্যে পড়ছে। এখন আসো আমরা পড়বো হচ্ছে তোমার দ্বিপার্শ্বীয়। তো দ্বিপার্শ্বীয়র মধ্যে তোমার হচ্ছে মানুষ, ব্যাঙ, প্রজাপতি, প্রজাপতি। তো তোমাদের হচ্ছে গাজী আজমল স্যারের বইয়ের ইনফরমেশন অনুযায়ী এই 3টা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, 3টা পড়বা, মানুষ, ব্যাঙ, প্রজাপতি। আর অপ্রতিসাম্য মানে যাদেরকে তুমি কখনোই কোনো কিছুতে ভাগ করতে পারবা না, তারা কারা, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার, আমি মনে রাখতাম এভাবে যে তোমার শ্বাস, এভাবে মনে রাখতাম শ্বাস।
তো শ্বাস মানে কি, শ্বাস দিয়ে কীভাবে মনে রাখতাম, শ্বাস মানে হচ্ছে দেখো এটা তো হচ্ছে শামুক, আপেল শামুক, ঠিক আছে। দেখো শ্বাসের এখানে যদি বলি এটা হচ্ছে আপেল শামুক, তাহলে একটা হচ্ছে তোমার আপেল শামুক, আর একটা হচ্ছে তোমার স্পঞ্জ, আরেকটা হচ্ছে তোমার স্পঞ্জ। খুবই 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 ইম্পর্টেন্ট। দেখো আপেল শামুকের বৈজ্ঞানিক নাম লাগবে মাস্ট। আপেল শামুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার পাইলা গ্লোবোসা, পাইলা গ্লোবোসা, এটা ঢাকা ভার্সিটির প্রশ্ন, ঠিক আছে। আপেল শামুকের বৈজ্ঞানিক নাম কি? আর স্পঞ্জের বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার স্পঞ্জিলা লোকুস্ট্রিস, স্পঞ্জিলা লোকুস্ট্রিস। ওকে, তাহলে আশা করি আমাদের হচ্ছে এখান থেকে পারা যাবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট লাইনটা, সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনটা ছিল যেটা আমি মনে রাখছি কীভাবে বলো তো, শ্বাস দিয়ে মনে রাখছি। তো শ্বাসের মধ্যে কি, একটা হচ্ছে আপেল শামুক, একটা হচ্ছে স্পঞ্জ। অবশ্যই আপেল শামুকের বৈজ্ঞানিক নামটা জানতে হবে, সেটা কি, পাইলা গ্লোবোসা, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু প্রতিসাম্যতা পড়া শেষ, আমাদের কিন্তু প্রতিসাম্যতা পড়া শেষ। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ছিল প্রতিসাম্যতা, এই উদাহরণগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা নেক্সটে চলে যায়। দেখো এরপরে আমাদের আছে হচ্ছে খণ্ডকায়ন। আচ্ছা খণ্ডকায়ন বলতে বুঝো, খণ্ডকায়ন বলতে আমি তোমাকে যদি একটু বলি, দেখো এই যে তোমার একটা প্রাণী আছে, ধরো কথার কথা, এখানে মানে ওর গায়ের মধ্যে অনেকগুলো খণ্ড থাকতে পারে, তো টোটালটাকে আমরা বলি হচ্ছে খণ্ডকায়ন, ঠিক আছে। আর প্রত্যেকটা খণ্ডকে আমরা বলি হচ্ছে তোমার মেটামিয়ার বা সোমাইট। দেখো এখানে প্রত্যেকটা যে খণ্ড আছে, প্রত্যেকটা খণ্ডকে আমরা বলি হচ্ছে মেটামিয়ার, অথবা বলতে পারি হচ্ছে সোমাইট, মেটামিয়ার বা সোমাইট। প্রত্যেকটা খণ্ডকে বলা হয় মেটামিয়ার অথবা সোমাইট। আচ্ছা, আর টোটাল যে খণ্ডকায়ন এটাকে আমরা বলতে পারি হচ্ছে মেটামারিজম, এটার ইংলিশ নাম হচ্ছে মেটামারিজম। যাই হোক, এখন এখান থেকে তোমাকে কি পড়তে হবে, খণ্ডগুলো যদি সমান থাকে তাহলে তুমি কি বলতে পারবা, তাকে বলতে পারবা যে সমখণ্ডকায়ন। যদি খণ্ডগুলো সমান হয় তাকে বলতে পারবা হচ্ছে সমখণ্ডকায়ন। খণ্ডগুলো যদি সমান না হয় তাকে বলতে পারবা হচ্ছে অসম খণ্ডকায়ন, ঠিক আছে। তাহলে সমখণ্ডকায়নের মধ্যে কোনটা পড়ে, সমখণ্ডকায়নের মধ্যে পড়বা হচ্ছে তোমার কেঁচো। তো কেঁচো হচ্ছে কার মধ্যে পড়ে, অ্যানেলিডা, ঠিক আছে। তো কেঁচোর উদাহরণ যদি বলি, কেঁচোর উদাহরণ হচ্ছে তোমার অ্যানেলিডা পর্বের মধ্যে পড়ছে। ওকে ফাইন। আচ্ছা এটার ব্র্যাকেটে লিখে রাখবা কেঁচো, সবচেয়ে ইম্পর্টেন্ট নাম। আচ্ছা এরপরে আসো অসমখণ্ডকায়ন, যেটা এটা পড়ছে কার মধ্যে, এটা হচ্ছে আর্থ্রোপোডা আর হচ্ছে কর্ডার মধ্যে পড়ছে। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা এবং কর্ডাটা, আর্থ্রোপোডা এবং কর্ডাটার মধ্যে পড়ছে, ঠিক আছে। আরেকটা আছে যাদের দেহ একদম প্লেন, মানে কোনো খণ্ড নাই, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে বলবো হচ্ছে খণ্ডকায়ন বিহীন, তাদেরকে আমরা বলবো হচ্ছে খণ্ডকায়ন বিহীন। তো কারা হচ্ছে খণ্ডকায়ন বিহীন, খুব ইম্পর্টেন্ট দুইটা নাম, একটা হচ্ছে সমুদ্র তারা, একটা হচ্ছে ঝিনুক। তাহলে একটা হচ্ছে সমুদ্র তারা এবং একটা হচ্ছে কি, ঝিনুক। আচ্ছা তাহলে এগুলো হচ্ছে জানতে হবে। তাহলে এখান থেকে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনটা বলি সেটা হচ্ছে কোনটা, দেখো এখানে হচ্ছে সমখণ্ডকায়ন পড়ছি, অসমখণ্ডকায়ন পড়ছি, আচ্ছা খণ্ডকায়নবিহীন পড়ছি। ওকে, তো সমখণ্ডকায়নের মধ্যে কোনটা আসছে, সমখণ্ডকায়নের মধ্যে তোমার হচ্ছে কি, অ্যানেলিডা অথবা কেঁচো। কেঁচোর বৈজ্ঞানিক নাম জানতে হবে, ঠিক আছে, মেটাফিরোপোস্থোমা। আচ্ছা অসমখণ্ডকায়নের মধ্যে তোমাদের হচ্ছে আর্থ্রোপোডা আর হচ্ছে কর্ডাটা। আর খণ্ডকায়ন নাই, কোনো খণ্ড নাই, সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে ঝিনুক। আচ্ছা অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। আচ্ছা অঞ্চলে যদি ভাগ করা যায়, কোনো একটা প্রাণীকে যদি কয়েকটা অঞ্চলে ভাগ করা যায় তাকে আমরা বলি হচ্ছে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। এইটা শুধুমাত্র কাদের বৈশিষ্ট্য জানো, এইটা হচ্ছে শুধুমাত্র আর্থ্রোপোডাদের বৈশিষ্ট্য, এটা শুধুমাত্র হচ্ছে আর্থ্রোপোডা প্রাণীদের বৈশিষ্ট্য। দেখবা আর্থ্রোপোডাদের মধ্যে কয়েকটা শ্রেণী আছে, আমি যদি তোমাকে একটু বলে দিই, একটা হচ্ছে ইনসেক্টা, ইনসেক্টা, আর একটা হচ্ছে তোমার ক্রাস্টেশিয়া, আর একটা হচ্ছে তোমার ক্রাস্টেশিয়া। তো যদি বলি দেখো ইনসেক্টা, এটা হচ্ছে কি, পতঙ্গ শ্রেণীর মধ্যে পড়ছে। এটা হচ্ছে এর মধ্যে যত পতঙ্গ পাবা, তেলাপোকা, ঘাসফড়িং, যাই কিছু বলো, সবগুলো পাবা হচ্ছে ইনসেক্টার মধ্যে। এখানে 3টা অঞ্চল থাকে, মস্তক, বক্ষ, উদর, ঠিক আছে। আর ক্রাস্টেশিয়া যেটা, এইটা তোমার হচ্ছে চিংড়ি, কাঁকড়া যেগুলো আছে এগুলোর মধ্যে পড়ছে হচ্ছে ক্রাস্টেশিয়া। এগুলোর মধ্যে তুমি হচ্ছে 2টা স্তর পাবা। তা আমি যদি তোমাকে এখান থেকে বলে দেই যে ইনসেক্টার মধ্যে তুমি টোটাল হচ্ছে স্তর পাবা 3টা। কী কী বললাম, একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে বক্ষ, একটা হচ্ছে উদর। তাহলে এই দেখো 3টা অঞ্চল নিয়ে গঠিত, এটা হচ্ছে ইনসেক্টার মধ্যে পড়ছে। আর ক্রাস্টেশিয়ার মধ্যে পড়বা হচ্ছে 2টা, প্রথমটা হচ্ছে শিরোবক্ষ, শিরোবক্ষ মানে বুঝছো তোমার হচ্ছে কি, মস্তক প্লাস বক্ষ 2টা মিলে একটা, আর তারপরে হচ্ছে তোমার উদর।
তাহলে এই হচ্ছে তোমার একটা অঞ্চল। তো আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখান থেকে দেখছো তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন কার বৈশিষ্ট্য, তখন বলবা আর্থ্রোপোডা প্রাণীদের বৈশিষ্ট্য। আচ্ছা, এগুলোর মধ্যে কয়টা শ্রেণী আছে, তো এখন বলবা হচ্ছে তোমার ইনসেক্টা শ্রেণী আর হচ্ছে ক্রাস্টেশিয়া শ্রেণী। তো ইনসেক্টার মধ্যে 3টা ভাগ থাকে, মানে 3টা অঞ্চল থাকে, ক্রাস্টেশিয়ার মধ্যে 2টা অঞ্চল থাকে, ঠিক আছে। এরপরে আমরা পড়বো হচ্ছে তোমার উপাঙ্গ। এখন অনেকগুলো প্রাণীর অনেকগুলো উপাঙ্গ থাকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর আমরা একটু যদি বলি সেটা হচ্ছে তোমার অ্যারাকনিডা যেটা, তারপরে এটার মধ্যে কী কী থাকতে পারে, এটা হচ্ছে প্রোসোমা, অপিস্থোসোমা। আচ্ছা, এটা তো খুব একটা ইম্পর্টেন্ট, এটা লাগবে না, আমরা সামনের দিকে চলে যাই। মলাস্কাতে কী পাবো, আর্থ্রোপোডাতে কী পাবো, দেখো উপাঙ্গ একটা হচ্ছে আর্থ্রোপোডা। এখানে আমরা কি পাবো, আর্থ্রোপোডার উপাঙ্গের মধ্যে কি থাকে, অ্যান্টেনা এবং স্টাইল। আর্থ্রোপোডা প্রাণীদের অ্যান্টেনা, দেখবা যে তেলাপোকার 2টা লম্বা লম্বা থাকে না, চুলের মতো থাকে না, ওটাকে আমরা বলি অ্যান্টেনা। অ্যান্টেনা ও স্টাইল, ঠিক আছে। তারপর যদি বলি মলাস্কা, তো মলাস্কার মধ্যে কোনটা থাকে, মলাস্কার তোমার হচ্ছে উপাঙ্গের নাম কি, পোডিয়া। মলাস্কার উপাঙ্গের নাম কি, পোডিয়া। আচ্ছা, এইটুকু হচ্ছে মনে রাখবা, এখান থেকে তোমার হচ্ছে এইটুকুই আসতে পারে। আর মাছের মধ্যে কি থাকে, পাখনা, ওগুলো আমরা এমনি পারি, ওগুলো লাগবে না। আপাতত আর্থ্রোপোডা আর হচ্ছে মলাস্কাটা পড়লে তোমাদের হচ্ছে পড়া শেষ হয়ে যাবে এখান থেকে। তারপরে আসো সামনের দিকে চলে যায়, দেখো সিলম। সিলম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ওই প্রতিসাম্যতার মতো। তাই সিলম থেকে যদি আমরা বলি, সিলম থেকে আমরা কি পড়বো, সিলম থেকে আমরা প্রথমে পড়বো হচ্ছে সিলম হওয়ার 3টা শর্ত আছে। প্রথম কথা, সিলম কি, সিলম হচ্ছে একটা গহ্বর, ঠিক আছে, মানে গহ্বর হইতে হবে। আচ্ছা, এই গহ্বরটা কই থেকে তৈরি হবে, এই যে ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হইতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাকে বলি এটার 3টা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি, একটা হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম, ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি। তারপরে তোমার কি বলতে পারবা, ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি। এরপরে পড়বা হচ্ছে মেসোডার্মাল কোষে আবৃত, পেরিটোনিয়াম দ্বারা আবৃত, পেরিটোনিয়াম। তাহলে আবরণটার নাম কি, পেরিটোনিয়াম আবৃত যে গহ্বর থাকে, এইটাকে আমরা বলতে পারবো কি, তোমার হচ্ছে সিলম। তাহলে একটু ভালো মতো বুঝো, সিলমের মধ্যে তোমার 3টা জিনিস হওয়া লাগবে। প্রথম কথা, এটা কোন স্তর থেকে তৈরি হবে, মেসোডার্ম স্তর থেকে তৈরি হবে। এটার আবরণের নাম কি থাকবে, পেরিটোনিয়াম। আর জিনিসটা কি হইতে হবে, এটা গহ্বর। সকল গহ্বর কিন্তু সিলম হবে না, ঠিক আছে। সিলমের গহ্বরটা হইতে গেলে এটা তৈরি হইতে হবে মেসোডার্ম থেকে, এবং আবরণ থাকতে হবে হচ্ছে পেরিটোনিয়াম থেকে। তোমাকে পরীক্ষায় আসবে নিচের কোনটা, সিলমের বৈশিষ্ট্য নয়। আশা করি বুঝাইতে পারছি। এখন দেখো অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট। তো অ্যাসিলোমেটের কথা যদি বলি, এখান থেকে তুমি সহজে মনে রাখতে পারো, দেখো 1 থেকে 3 নাম্বার পর্ব হচ্ছে অ্যাসিলোমেট, তারপরে সিউডোসিলোমেটের মধ্যে হচ্ছে 4 নাম্বার পর্ব, আর ইউসিলোমেটের মধ্যে কি 5 থেকে 9 নাম্বার পর্ব। তাহলে আমাদের যদি পর্বগুলো মুখস্থ থাকে তাহলে আমরা কিন্তু ইজিলি পারি। আচ্ছা, তো অ্যাসিলোমেটের মধ্যে তাহলে আমরা কি বলতে পারবো, 1 থেকে 3, তার মানে কি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। তাহলে আমরা যদি এখান থেকে একটু বলি, দেখো এখানে হচ্ছে আছে পরিফেরা, তারপরে আছে হচ্ছে তোমার নিডারিয়া, তারপরে আছে হচ্ছে তোমার প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। তাহলে এই হচ্ছে তোমার প্লাটিহেলমিনথিস। তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এই 3টা হচ্ছে তোমার কি অ্যাসিলোমেট। সিউডোসিলোমেটের মধ্যে আমি মনে রাখতে পারি এরকমভাবে, নারিকেল দিয়ে মনে রাখতাম, ঠিক আছে, নারিকেল। আচ্ছা, নারিকেল দিয়ে কীভাবে মনে রাখতাম, দেখো এখানে আমি 4 নাম্বার তো জানি, এটা হচ্ছে নেমাটোডা হবে, তাহলে এটা কী হবে, নেমাটোডা। তাহলে একটা হবে হচ্ছে নেমাটোডা। এছাড়া আর কি আছে, এছাড়া আছে হচ্ছে তোমার রতে হচ্ছে রোটিফেরা, নেমাটোডা, তারপরে আছে হচ্ছে রোটিফেরা, আর একটা আছে কতে হচ্ছে কাইনোরিঙ্কা, কাইনোরিঙ্কা, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি বলি, তাহলে তুমি কী কী পড়লা বলো তো, অ্যাসিলোমেটের মধ্যে তুমি পাইছো হচ্ছে 3টা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। তারপরে সিউডোসিলোমেটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কি নেমাটোডা, রোটিফেরা, কাইনোরিঙ্কা। অ্যাসিলোমেট মানে এ মানে হচ্ছে নাই, তার কোনো সিলম নাই। সিউডোসিলোমেটের মানে হচ্ছে তোমার সিলমটা আছে বাট বোঝা যাচ্ছে না, ঠিক আছে, মানে ওইরকম প্রপারলি বোঝা যাচ্ছে না, এটাকে আমরা বলি ছদ্ম ছিলমযুক্ত বা মিথ্যা ছিলমযুক্ত, নেমাটোডা, রোটিফেরা, কাইনোরিঙ্কা। আর ইউসিলোমেটের মধ্যে একদম 5 থেকে শুরু করে শেষ পর্যন্ত। তো 5 নম্বরে কি আছে, অ্যানিলিডা। তো অ্যানিলিডা থেকে পুরো বাকি সব শেষ টুক পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে পড়বা হচ্ছে অ্যানিলিডা থেকে একদম হচ্ছে তোমার লিখে দিচ্ছি করোটা পর্যন্ত। তাহলে এখানে পড়বা অ্যানিলিডা, অ্যানিলিডা থেকে তোমার হচ্ছে একদম ডিরেক্টলি কি করোটা পর্যন্ত। আশা করি এটুকু পারবা। এখন খেয়াল করো, এই যে বললাম ইউসিলোমেট, এই ইউসিলোমেটকে আবার 2টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। ইউসিলোমেটকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি হচ্ছে তোমার সাইজোসিলোমেট, একটাকে আমরা বলি হচ্ছে সাইজোসিলোম অথবা সাইজোসিলোমেট, সাইজোসিলোমেট। আরেকটাকে বলি হচ্ছে তোমার এন্টারোসিলোমেট, এটা আরেকটাকে বলি হচ্ছে তোমার এন্টারোসিলোমেট।
তাহলে এখান থেকে খেয়াল করো সাইজোসিলোমিটার উদাহরণ যদি তোমাকে বলি, এখান থেকে মনে রাখো ওই যে আমরা প্রোটোস্টোমিয়া ডিউটেরোস্টোমিয়া পড়ছিলাম না, ওইখানের উদাহরণগুলোর মতো। দেখো সাইজোসিলোমিটার কি, অ্যানিলিডা, তারপরে হচ্ছে তোমার আর্থ্রোপোডা, তারপরে হচ্ছে তোমার মলাস্কা। অ্যানিলিডা, আর্থ্রোপোডা আর হচ্ছে মলাস্কা, এই তিনটা, মানে 5, 6, 7, 5, 6, 7 নাম্বার পর্ব। এরপরে এন্টেরোসিলোমিটারের মধ্যে 8 আর 9, তার মানে কি একাইনোডার্মাটা, আর হচ্ছে তোমার কর্ডাটা, আর হচ্ছে কর্ডাটা। তাহলে এখানে কি 8, 9, এটা কিন্তু কমন ছিল তোমার, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আশা করি তুমি পারবা, এটা কিন্তু যে প্রোটোস্টোমিয়া ডিউটেরোস্টোমিয়ার মতো অনেকটা। আচ্ছা, তাহলে এখান থেকে যদি বলি তাহলে আমরা কী কী পড়লাম বলো তো? এই সাইজোসিলোমিটারের মধ্যে 3টা, 5, 6, 7, মানে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা। আর এন্টেরোসিলোমিটারের মধ্যে কী পড়লাম? একাইনোডার্মাটা আর হচ্ছে কি কর্ডাটা। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসো সামনের দিকে চলে যাই। এরপরে পড়বো হচ্ছে সংবহন তন্ত্র, ঠিক আছে। এখন কি সংবহন করতে পারে? সাধারণত সংবহন করে হচ্ছে 2টা জিনিস। কি কি? একটা হচ্ছে তোমার পানি, একটা হচ্ছে রক্ত। তাহলে যারা পানি সংবহন করে তাদেরকে আমরা কি বলবো? পানি সংবহন তন্ত্র, পানি সংবহন তন্ত্র। ওকে, পানি সংবহন। তো পানি সংবহন তন্ত্র কাদের থাকে? খুবই 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 ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একাইনোডার্মাটা, এটা মেডিকেলে 2বার আসছে যে কোন পর্বের পানি সংবহন তন্ত্র থাকে, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। আর রক্ত যারা সংবহন করে তাদের সংবহনটা 3 রকমের হইতে পারে। আমি যদি তোমাকে একটু বলি, একটা হচ্ছে তোমার কি মুক্ত সংবহন তন্ত্র, একটা হচ্ছে অর্ধমুক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে বদ্ধ, যেটা মানুষের বদ্ধ সংবহন তন্ত্র। তো এখান থেকে তুমি মনে রাখবা মুক্ত সংবহন তন্ত্র কাদের পাওয়া যায়? এটা হচ্ছে আর্থ্রোপোডাতে মুক্ত সংবহন তন্ত্র পাওয়া যায়। আর অর্ধমুক্ত পাওয়া যায় হচ্ছে মলাস্কাতে। এটা একটা ইম্পর্টেন্ট লাইন, অর্ধমুক্ত সংবহন মলাস্কাতে। আর বদ্ধতে সেটা হচ্ছে মানুষ, মানে কি কর্ডাটা। আরেকটাতে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যানিলিডা। তাইলে তোমার হচ্ছে কর্ডাটা আর হচ্ছে অ্যানিলিডাতে তোমার হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র পাওয়া যায়। এখান থেকে পড়তে হবে, দেখো একটা বলছে কি পানি সংবহন তন্ত্র, আর এদিকে রক্তের মধ্যে মুক্ত, অর্ধমুক্ত আর হচ্ছে বদ্ধ। এখন এখান থেকে খেয়াল করো পানি সংবহন কোথায় পাইছিলাম? একমাত্র একাইনোডার্মাটায়। মুক্ত সংবহন তন্ত্র কোথায়? আর্থ্রোপোডা। অর্ধমুক্ত কোথায়? মলাস্কা। বদ্ধ কোথায়? কর্ডাটার হচ্ছে অ্যানিলিডা। এখান থেকে আরেকটা জিনিস জানবা যে যাদের হচ্ছে পানি, রক্ত এগুলো কোনো কিছু সংবহন তন্ত্র নাই, তাদের আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র, ঠিক আছে। এটার নাম হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র। যাদের পানি অথবা তোমার হচ্ছে রক্ত সংবহন করার জন্য কোনো কিছুই নাই, তাদেরকে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র। কথা হচ্ছে ভাইয়া বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্রটা কার থাকে? এটা মনে রাখবো হচ্ছে পরিফেরার থাকে। বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র কার থাকে? হচ্ছে পরিফেরার থাকে। তাহলে এটি মাথায় রাখলে হয়ে যাবে, পরিফেরা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র পাওয়া যায়। এরপরে আসে হচ্ছে কঙ্কাল। আচ্ছা, তো কঙ্কালের কথা যদি বলি, এক এক জায়গার কঙ্কাল এক এক রকম জিনিস দিয়ে তৈরি। যেমন তোমাকে এখানে বলছে পরিফেরাদের কঙ্কালের নাম রাখবা স্পিকিউল, ঠিক আছে। স্পিকিউল এটা হচ্ছে চুনময়, ঠিক আছে। স্পিকিউল জিনিসটা কেমন? চুনময় বা ক্যালসিয়াম কার্বনেট থাকে এখানে। আচ্ছা, একাইনোডার্মাটা কেমন থাকে? ক্যালকেরিয়াস প্লেট, এটা হচ্ছে তোমার একাইনোডার্মাটায় থাকে। আর কঙ্কালটা থাকে না, একদমই কঙ্কাল থাকে না। কোথায় কঙ্কাল থাকে না? হচ্ছে তোমার কেঁচো, নরম দেহি প্রাণী। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কাদের দেহে কঙ্কাল থাকে না? সেটা হচ্ছে নরম দেহি প্রাণী। নরম দেহি প্রাণী কোনটা? নরম দেহি প্রাণী হচ্ছে কেঁচো, ঠিক আছে। নরম দেহি প্রাণী কোনটা? সেটা হচ্ছে কেঁচো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কঙ্কাল থাকে না কোনটা? নরম দেহি প্রাণী অথবা কেঁচোর মধ্যে থাকে না। আর এখান থেকে বলবা হচ্ছে তোমার কি পড়ছো? পরিফেরাতে থাকে স্পিকিউল, একাইনোডার্মাতে থাকে হচ্ছে ক্যালকেরিয়াস প্লেট। তো আমার সাথে সাথেই তোমাদের কিন্তু পড়াটা মুখস্থ হয়ে যাচ্ছে। এরপরে আসো আমরা পড়বো হচ্ছে নটোকর্ড, ঠিক আছে। তো নটোকর্ড যাদের থাকে, আমি যদি তোমাকে বলি নটোকর্ড যাদের থাকে তাকে আমরা বলবো হচ্ছে কর্ডেট, ঠিক আছে। আর নটোকর্ড যাদের থাকে না তাদেরকে আমরা বলবো হচ্ছে নন কর্ডেট। তাহলে একটা হচ্ছে কর্ডেট, একটা হচ্ছে নন কর্ডেট। তো নন কর্ডেটের মধ্যে আমরা কি বলতে পারি? এই যে তোমাদের যতগুলা পর্ব পড়লা 1 থেকে 8 পর্যন্ত পর্ব। আর নন কর্ডেটের মধ্যে, আচ্ছা সরি একটু ভুল বলছি, তোমার হচ্ছে কর্ডেটের মধ্যে একটাই আছে, সেটা কি 9 নাম্বার পর্বটা, কর্ডাটা। আর নন কর্ডেটের মধ্যে তোমার হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমাদের নটোকর্ড থেকে এইটুকু পর্যন্ত পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। একটা হচ্ছে কি বলছি? কর্ডেট, একটা বলছি হচ্ছে নন কর্ডেট। এরপরে যদি বলি পৌষ্টিক নালী, তারপরে দেখো পৌষ্টিক নালীর কথাবার্তা যদি বলি, তো পৌষ্টিক নালীর মধ্যে পৌষ্টিক নালী যাদের থাকে অথবা থাকে না, তো থাকলে ভালো, না থাকলে হচ্ছে তোমার অনুন্নত। তাহলে পৌষ্টিক নালী যদি না থাকে তাকে বলতে পারবা হচ্ছে তোমার প্যারাজোয়া। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে প্যারাজোয়া। আর পৌষ্টিক নালী যদি থাকে তাকে আমরা বলি হচ্ছে
এন্টারোজোয়া, ঠিক আছে, তাকে আমরা বলি হচ্ছে এন্টারোজোয়া। তাহলে এখন এটা খুব ভালো করে মনে রাখা লাগবে, আমরা যদি বলি যদি পোস্টিনালি না থাকে মানে আদি বৈশিষ্ট্য এটা হচ্ছে তোমার প্যারাজোয়া, আর থাকলে আমরা বলি হচ্ছে এন্টারোজোয়া। তো প্যারাজোয়ার উদাহরণ হচ্ছে 1 নাম্বার গ্রুপ কোনটা বলো তো? পরিফেরা। তাহলে পরিফেরার হচ্ছে তোমার কি এই পোস্টিগনালিটা থাকে না। আর এই বাকিগুলা কি 2 থেকে 9 পর্যন্ত, 2 থেকে 9 মানে তো বুঝছো 2 থেকে কি মানে 2 নাম্বার হচ্ছে কি নিডারিয়া থেকে শেষ পর্যন্ত মানে হচ্ছে তোমার কর্ডাটা পর্যন্ত। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সুন্দর করে যে তোমার হচ্ছে পোস্টিক নালী থাকে না কাঁধে, সেটা হচ্ছে পরিফেরা। আর তোমার হচ্ছে বাকি সবগুলোতে থাকে নিডারিয়া থেকে কর্ডাটা সবগুলো পর্যন্ত থাকে। এরপরে হচ্ছে আমাদের প্রান্তিকতা ও তল 16 নাম্বারটা। তাহলে আমাদের প্রান্তিকতা তল থেকে কোনো কিছু পড়ার নাই। তাহলে এখান থেকে যদি খেয়াল করো ভাইয়ারা, আমরা একদম শুরু থেকে আসি, আমরা কোন জায়গা থেকে পড়ছি? একদম বায়োডাইভার্সিটি বা তোমার হচ্ছে এই জীববৈচিত্র্য থেকে পড়ছি। এখান থেকে যতটুকু বললাম আমাদের হচ্ছে গাজী আজমল স্যারের একদম টপিক ধরে ধরে প্রত্যেকটা বেসিক অনুসারে তোমাদের হচ্ছে এটুকু পড়াই দিলাম। এইখান থেকে যদি তোমাদের কোনো এমসিকিউ আসে, যে ক্লাসটা নিছি এই ক্লাসের বাইরে একটা এমসিকিউ তোমরা পাবা না। তো তোমরা বইটা ধরে বইয়ের মধ্যে লাগলে দাগায় নাও, অথবা তোমরা খাতায় হচ্ছে নোট করে নাও। যতটুকু পড়াইছি এইটুকু যদি পড়তে পারো তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য ইনাফ। এখানে মেডিকেল অ্যাডমিশনের এমসিকিউগুলোর বেসিকটা ক্লিয়ার করা হবে, যেন তুমি হচ্ছে পরবর্তীতে মানে শুধু মুখস্থ না করে বেসিকটা সহকারে পড়ে যাইতে পারো। তো আমাদের মেডিকেল বুস্টার ক্লাসের মধ্যে আমরা প্রথম ক্লাসটা আজকে নিলাম যে আমাদের মেডি বুস্টার বায়োলজি, এরপরে আমাদের কেমিস্ট্রি ক্লাস আসবে, এরপরে আমাদের হচ্ছে ফিজিক্স ক্লাস আসবে। সো যারা ক্লাসগুলো পাইতে চাও ফ্রিতে তারা হচ্ছে অবশ্যই একটা করে লাইক দিয়ে রাখবা ক্লাসে। ঠিক আছে, থাকো তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।